পানির শয়তান অথবা জলপ্রেতের কথা শুনেছেন নিশ্চয়ই। দক্ষিণ ভিয়েতনামের নদীভিত্তিক অঞ্চল মেকং ডেল্টা, জীবন যেখানে পানির স্রোতের সাথে বহমান, সেখানে মানুষের পানির সঙ্গে গভীর সম্পর্ক। ভূমি থেকে পানির পরিমাণ বেশি, তাই মানুষের জীবনযাত্রার সবকিছুই প্রায় পানি নির্ভর। কিন্তু এখানে পানির অপর নাম জীবন নয়, মৃত্যু। পানির ভয়ঙ্কর এক পিশাচ, সুযোগ পেলেই মানুষকে টেনে নিয়ে যায় পানির অতলে, আর কিছুদিন পর পাওয়া যায় পানির উপরে ভেসে থাকা ফুলে ফেপে ওঠা লাশ। তো সেই অঞ্চলে মানুষদের আর কি কি ঘটেছিল তা জানতে হলে দেখতে হবে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি। তাহলে চলুন দেরি না করে আজকের গল্প শুরু করা যাক। তো গল্পের শুরুতে আমরা দেখতে পাই পূর্ণিমার রাতে একটা মেয়ে ব্রিজের উপরে বসে আছে আর তার হাতে একটা পুতুল। সে ঘুম পাড়ানি গান শোনাচ্ছিল পুতুলটিকে। বিষয়টা আরো বুঝে ওঠার আগেই সে পুতুলটিকে নিয়ে সেখানে সে পানিতে ঝাঁপ দেয়। তো কেটে যায় অনেকগুলো বছর। আমরা দেখতে পারি একটা লোক গভীর রাতে একা নদীতে মাছ ধরতে এসেছে। জাল থেকে যখন সে মাছ তুলছিল, হঠাৎ করে দেখতে পায় একটা পুতুল জালে জড়িয়ে গিয়েছে। তার বিষয়টা বিরক্ত লাগে এবং সেটা সে জাল থেকে তুলে ফেলে দেয়। তো কিছুক্ষণ পর ঠিক আবারও সেম ঘটনাই ঘটে। সে আবারও দেখতে পায় সে পুতুলটা আবারও জালে জড়িয়ে গিয়েছে, কিন্তু এবার সে পুতুলটাকে না ফেলে তার নৌকায় রেখে দেয়। এরপর থেকে শুরু হয় ভয়ানক সব ঘটনা। হঠাৎ করেই তার মনে হতে থাকে কেউ যেন তাকে ডাকছে, কিন্তু আশেপাশে কেউ ছিল না। সে যখন আরেকবার পেছনে তাকায় তখন দেখতে পায় পানিতে দাঁড়িয়ে থাকা কোনো এক অবয়বকে, যেটা বলছিল আমার পুতুলটা কোথায়। তো লোকটি ভীষণ ভয় পেয়ে যায়, দ্রুত নৌকা নিয়ে যেতে শুরু করে। কিন্তু আশ্চর্য বিষয় হলো নৌকা এক জায়গা থেকে নড়ছিলই না। সে ভয়ে ভয়ে আবারও পেছনে চাইলে দেখতে পায় সেটা আর সেখানে নেই। কিন্তু আবারও যখন সে তাকায় তখন দেখে নৌকার অপর পাশে সে পুতুলটা নিয়ে সে আত্মাটা বসে আছে। তখন সে আত্মাটা আবারও গায়েব হয়ে যায়। তবে কিছুক্ষণ পরেই আত্মাটার পানির নিচ থেকে হাত বাড়িয়ে লোকটাকে টেনে একদমই পানির নিচে নিয়ে যায়। এরপর সে অঞ্চলেরই একটা বাড়িতে আমরা দেখতে পাই একটা বৃদ্ধ মহিলা অনেকগুলো বাচ্চাকে গল্প শোনাচ্ছিল। পানির শয়তান মাদার বিষয়। মাদা শয়তান নাকি পানিতে থাকে এবং পানির কাছে যাকে পায় তাকেই সে নিয়ে যায়। ছেলেমেয়েরা খুব মনোযোগ দিয়ে গল্প শুনছিল। আর আজকে এই গল্পের আসর বসেছে মূলত এই বৃদ্ধ মহিলাটির নাতি নং এর জন্য, কেননা আজকে তার জন্মদিন। তবে তার মন খারাপ ছিল, কারণ তার মা এখনো বাহির থেকে বাসায় ফিরেনি। তখনই সেখানে একটা মহিলা আসে আর বলে অনেক রাত হয়েছে, এখন বাড়িতে চলে যাও। তো সবাই সেখান থেকে চলে যায়। অনেক রাত হলেই বাড়িতে ফিরে আসে নঙ্গের মা, তার নাম লি। নঙ্গের নানি তাকে বলে মেয়েটা আজকে তোমার জন্য অনেক অপেক্ষা করেছে, অনেক রাত হয়ে গিয়েছে তাই ঘুমিয়ে পড়েছে, অন্তত আজকের রাতটা তুমি তো একটু থাকতে পারতে। লি বলে আমি তো কাজে ছিলাম জানোই, হুয়াংকে এখনো খুঁজে পাওয়া যায়নি, তার স্ত্রী অনেক কান্নাকাটি করছে। হুয়াং আসলে সেই ব্যক্তি যাকে একটু আগে আমরা দেখতে পেয়েছিলাম নদীতে মাছ ধরতে গিয়ে মাদার শিকার হয়েছে। এখানে আমরা বুঝতে পারি লি আসলে একজন ডুবুরি হিসেবে কাজ করে এবং যাকে মাদার শয়তান নিয়ে যায় আর তার দেহ পাওয়া যায় সেসব মানুষের দেহগুলো সে তুলে নিয়ে আসে। তার মা তখন তাকে বলছিল কেন করো এত বিপজ্জনক কাজ, এই কাজটা তোমার ছেড়ে দেওয়া উচিত। এই অঞ্চলের মানুষেরা তোমাকে টাকা দেয় ঠিক আছে, কিন্তু অন্য কাজও তো আছে, সেসব তো করতে পারো। তখন লি বলে আমি কাজের কাছে যাইনি, এই কাজটাই আমাকে বেছে নিয়েছে। তারপর আমরা দেখতে পাই তার একটা অতীত, যেখানে একদিন তার হাজব্যান্ডকে হঠাৎ করেই পাওয়া যাচ্ছিল না। সব জায়গায় খোঁজার পর পানিতে তাকে খোঁজা হয়, কিন্তু তাকে পাওয়া যায় না। তবে সেদিন তার চোখের সামনে পানির ভেতর থেকে তার হাজব্যান্ডের লাশটা ভেসে উঠেছিল। সেই মাদা শয়তান তাকে মেরে ফেলেছিল। কি মর্মান্তিক ছিল সময়টা, সে অসহায় হয়ে গিয়েছিল। তো যাই হোক, পরের দিন সকালে দেখা যায় লি তার মেয়েকে নিয়ে একটা বাজারের কাছে ঘাটে নামিয়ে দেয় স্কুলে যাওয়ার জন্য। কাল রাতে লি তাড়াতাড়ি বাড়িতে ফিরেনি, তাই নং তার মায়ের উপর এখনো রেগে ছিল। তার মা তখন তাকে বোঝায়। এর মধ্যেই তার স্কুলের বন্ধুরা তাকে রেখে স্কুলের দিকে রওনা দেয়। তখন সে একা একাই যেতে থাকে। হঠাৎ করে তার চোখ যায় নদীর কিনারায়, যেখানে একটা পুতুল পড়েছিল। ছোট্ট মেয়ের মন, তার খুবই ভালো লাগে বিষয়টা। সে গিয়ে পুতুলটা তুলে নেয়, যেটা হয়তো ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। এরপর আমরা স্কুলে দেখতে পারি যেখানে সব ছেলেমেয়েরা খেলাধুলা করছিল, কিন্তু নং একা একা বারান্দায় বসে রয়েছে। সে পুতুলটার সাথে খেলছিল, কথা বলছিল আনমনে। তাকে তার বন্ধুরা খেলতে ডাকলেও সে যায় না।
হঠাৎ করে একটা গম্ভীর কণ্ঠে তাকে কেউ খেলতে ডাকে, কিন্তু আশেপাশে চেয়ে দেখে কেউ নেই। শব্দটা আসছিল স্কুলের পেছনের দিকটা থেকে। সে কিছু না ভেবেই ধীরে ধীরে সেদিকে এগিয়ে যাচ্ছিল, স্কুলের পেছনের সেই পুরাতন বাথরুমটার কাছে। সেখানে যেতেই সে দেখতে পায় বাথরুমের ভেতর কালো একটা অবয়ব দাঁড়িয়ে আছে। সে তো রীতিমতো কাঁপতে শুরু করে। তখনই হঠাৎ করে সেখানে চলে আসে তার বন্ধু, যার নাম জে। সে তাকে জিজ্ঞেস করে, এখানে তুমি কি করছো? নোং বলে, দেখো ওখানে কেউ আছে, কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো যে সেখানে কাউকেই দেখতে পায় না। নোং বলে, আমি সত্যি এখানে কাউকে দেখেছি। যে তখন বাথরুমের ভেতর পর্যন্ত ঢুকে দেখে, কিন্তু সেখানে তো সে কাউকেই দেখতে পায় না। কিন্তু নোং তার পেছনে সে অবয়বটাকে ঠিকই দেখতে পাচ্ছিল। এরপর আমরা সে অঞ্চলের একটা বাজার দেখতে পাই, যেখানে কিছু লোক কথাবার্তা বলছিল সেই লোকটিকে নিয়ে, যে 2 দিন ধরে নিখোঁজ, মানে হুয়াং এর কথা। আর আমরা তো জানি তাকে মাদা শয়তান নিয়ে গিয়েছে, কেননা লোকটির জন্ম এখানে। তার পানির সাথে খুব ভালো পরিচয়, সাঁতারও খুব ভালো জানে। এমনি এমনি ডুবে যাওয়া এটা সম্ভব নয়। আর আশেপাশে সব জায়গাতেই তাকে তো খোঁজাই হয়েছে। এই মাদা শয়তানের কথা শোনায় অনেকেই সেখানে ভয় পাচ্ছিল। সেখানে একটা মহিলা তখন বলে, মাদা শয়তান সবাইকে নেয় না, যার উপরে তার রাগ রয়েছে তাকে এসে নিয়ে যায়, সঠিক সময় বুঝে নিয়ে যায়। দেখা যায় এসব কথাগুলো একটা লোক মন দিয়ে শুনছিল। তখনই হঠাৎ করে সেখানে কোলাহল শুরু হলে দেখা যায় সেখানে একটা মাছ কাটতেই তার ভেতর থেকে একটা মানুষের আঙ্গুল পাওয়া গিয়েছে। দৃশ্য পরিবর্তিত হলে আমরা দেখতে পাই নোং আর তার স্কুলের বন্ধুরা স্কুল থেকে বাড়িতে ফিরছিল, কিন্তু যে সেখানে সবাইকে থামিয়ে বলে, চলো জঙ্গলের ভেতর দিয়ে একটা শর্টকাট রাস্তা রয়েছে, সেখান দিয়ে আমরা যাই। মানে তারা মেন রাস্তা বাদ দিয়ে জঙ্গলের পথ বেছে নেয়। সবার শেষে নোং ছিল। সে ধীরে ধীরে হাঁটতে শুরু করে, কিন্তু হঠাৎ করে আবারও কেউ যেন তাকে ডাকতে থাকে। সে পাশ ফিরতে দেখে সেখানে দাঁড়িয়ে রয়েছে সে অবয়বটা। এটা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। যে তখন সেখানে আসে আর বলে, আরে তুমি এখনো দাঁড়িয়ে আছো এখানে, চলো যাই। তখন নোং হাত দিয়ে ইশারা করে সামনের দিকে আর বলে সেখানে কেউ দাঁড়িয়ে রয়েছে, কিন্তু যে সেখানে কাউকেই দেখতে পায় না। তো সন্ধ্যার সময় নোং তার মাকে বলে, আজ সকালে আমি একটা অদ্ভুত মেয়েকে দেখেছি। সে আমাকে ডেকে তার কাছে নিয়ে গিয়েছিল। তাকে স্পষ্ট দেখতে পায়নি, কিন্তু কেমন যেন অদ্ভুত আমাকে ডেকে ডেকে নিয়ে গিয়েছে। আমার খুব ভয় লেগেছে। তার মা তখন বলে, অপরিচিত কেউ যদি ডাকে তাহলে কাছে যাবে না, সোজা বাড়িতে চলে আসবে। ইতোমধ্যে আওয়াজ আসতে শুরু করে। শোনা যায় সবাই বাহির থেকে বলা বলি করছে, হুয়াং মানে সেদিন রাতে যাকে মাদা শয়তান নিয়ে গিয়েছিল তার লাশটা নাকি পানিতে ভেসে উঠেছে। লির যেতে হবে। দেখা যায় সে নদীতে নেমে সাঁতার কেটে লাশটা বোটে বেঁধে পাড়ে তুলে আনে। আর ওই লোকটার স্ত্রী সেটা দেখে অনেক কান্নাকাটি করছিল, বলছিল, আমি কিভাবে বাঁচবো, আমার আর পৃথিবীতে কেউই রইল না। লি তখন মহিলাটাকে সাহস দেয় আর বলে, তোমাকে তোমার সন্তানদের জন্য বাঁচতে হবে। তখন দেখা যায় লি একটা বট গাছের কাছে গিয়েছে, সেটা নদীর ঘাটে, আর এটাকে বানিয়েছে সে নিজেই। এবং সেই গাছটার মধ্যে সে একটা সাদা ফিতে বেঁধে দেয়। সেই গাছটাতে আমরা অনেকগুলো ফিতে দেখতে পাই। আর এটার রহস্য হচ্ছে এখানে যতগুলো ফিতে রয়েছে ততগুলো মানুষই মারা গিয়েছে পানিতে ডুবে, অর্থাৎ মাদা শয়তান তাদেরকে মেরে ফেলেছে। এদিকে আমরা সেই গ্রামের একটা হসপিটাল দেখতে পাই, যেখানে ময়না তদন্তের জন্য হুয়াংকের লাশটা আনা হয়েছে। আর এই অঞ্চলের এই হসপিটালে মাত্র একটাই ডক্টর, আর এই লোকটাই হচ্ছে সেই লোক যাকে আমরা দেখতে পেয়েছিলাম বাজারে বসে লোকজনের কথা মনোযোগ দিয়ে শুনছিলাম। তো সেই ডক্টর একটা কাজ করে, তার কাছে থাকা একটা কয়েন সে লাশটার মুখের ভেতরে ঢুকিয়ে দেয়। তখন আমরা দেখতে পাই লাশটা নড়তে শুরু করে, তার মুখ থেকে বের হয়ে আসে জেলের মতো পদার্থ, তার সাথে কয়েনটাও। আসলে এই কয়েনটার বিশেষত্ব হচ্ছে যদি কেউ স্বাভাবিকভাবে মারা যায় তাহলে লাশটা কোনো বিহেভ করবে না, আর যদি মৃত্যু মাদা শয়তানের দ্বারা অথবা প্যারানর্মাল বিষয় হয়ে থাকে তাহলে এই লাশটা সেই কয়েনটা সহ্য করতে পারবে না। সেখানে ডক্টরটিও অনেক ভয় পেয়ে যায়। তার নাম চে। তো পরের দিন সকালবেলা দেখা যায় লি তার বান্ধবীর কাছে গিয়েছে। তার বান্ধবীর ছেলে হিউ সে যেন আজকে স্কুল শেষে নোংকে এগিয়ে নিয়ে আসে বাড়িতে। সেখানে তার বান্ধবী তাকে বলছিল, তুমি আর এভাবে কতদিন কাজ করবে, এবার এই পেশা ছেড়ে দাও। তুমি কি একবারও তোমার মেয়ের কথা ভেবেছ? মাদা শয়তান যদি তোমার কোনো ক্ষতি করে ফেলে তাহলে নোংের কি হবে? দেখা যায় এই কথাগুলো লিয়ের ভালো লাগছিল না, তাই সে সেখান থেকে চলে যায়। তো সন্ধ্যায় দেখা যায় হিউ নোংকে নিয়ে স্কুল থেকে জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল।
নোং তাকে বলে, আচ্ছা আমরা জঙ্গল দিয়ে কেন যাচ্ছি? হিউ বলে, রাত হয়ে গিয়েছে আর এটাই হচ্ছে শর্টকাট রাস্তা। হিউ তখন নোংকের হাতে সেই পুতুলটা দেখতে পায়। সে সেটা ধরে বলে, এত বৃষ্টি পুতুল সে কোথায় পেয়েছে? এটা বলে সে সেই পুতুলের মাথাটা দেহ থেকে আলাদা করে ফেলে। নোংকের তো খুব খারাপ লাগে। সে বলতে থাকে, তুমি এটা কেন করেছো? হিউ বলে, এটা তো কোনো ব্যাপারই না, এখনই লাগিয়ে দিচ্ছি। এটা বলে সেই পুতুলের মাথাটা লাগিয়ে দেয়, তবে উল্টো ভাবে। নোং তখন পুতুলটার মাথাটা সোজা করে লাগিয়ে নেয়, কিন্তু সে হঠাৎ করে দেখতে পায় তার সাথে হিউ নেই। সে কোথায় গেল? এমন সময় সে শুনতে পায় সে মাদা শয়তানের আওয়াজ, তাকে ডাকছে। সামনে চেয়ে সে দেখতে পায় সেটা তার সামনে চলে এসেছে। এটা দেখে তো সে প্রচন্ড ভয় পেয়ে যায় আর চিৎকার করতে থাকে। এমন সময় সেখানে হিউ চলে আসে, তবে সে এসেই কিছুই দেখতে পায় না। তো দেখা যায় নোংকার পাওয়া এই ভয়টা এখনো কাটে না। এজন্য রাতে সে খাবার খেতে চাইছিল না। সে বিষয়টা তার মা আর তার নানিকে খুলে বলে যে আজকেও আমি সেই মেয়েটিকে দেখেছি, সে আমার কাছাকাছি এসেছে এবং সে ভেজা ছিল। হিউ সেখানে ছিল, কিন্তু সে তাকে দেখতে পায়নি। এটা শুনে তারা তো খুব চিন্তিত হয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই হিউ তাদের নিজেদের বোটে বসেছিল। এমন সময় পানির নিচ থেকে কিছু একটা এগিয়ে আসতে দেখা যায়। হঠাৎ করে বোটটা নড়ে ওঠে। সে লাইট দিয়ে দেখার চেষ্টা করে এখানে কি হয়েছে, কিন্তু পানির নিচে তাকাতেই সে মাথা তাকে টেনে নিয়ে পানির নিচে চলে যায়। কিছুক্ষণ পরে লিয়ের বান্ধবী লিকে খবর পাঠায় আর বলে হিউকে পাওয়া যাচ্ছে না। সে হিউকে সব জায়গায় খুঁজেছে, সে তো পানির কাছে বোটের মধ্যে বসেছিল। এদিকে দেখা যায় নোং ভয়ে সেদিন আর একা ঘুমোতেই পারছিল না। তার নানিকে বলে আমার সাথে আজকে রাতে থাকো, কিন্তু তার নানি বিষয়টা পাত্তা দেয় না, তাকে একা ঘুমাতে বলে চলে যায়। তার টেবিলে আমরা দেখতে পাচ্ছিলাম সে অভিশপ্ত পুতুলটাকে। অন্যদিকে হিউয়ের মা সব জায়গায় তাকে খুঁজছিল, কিন্তু লির সন্দেহ হওয়ায় পানির স্রোতকে ফলো করে পানিতে নেমে পড়ে সে, কিন্তু তেমন কিছু না পেয়ে সে বাড়িতে চলে যায়। তো পানি খাওয়ার জন্য যখন সে কল চালু করবে সেই মুহূর্তে সে দেখতে পায় কলের ছিদ্রের ভেতরে কিছু একটা আটকে আছে। বিষয়টাকে সে এতটা গুরুত্ব দেয় না, সে একটা জায়গায় রেখে দেয় এবং সামনের দিকে ফিরতেই হঠাৎ করে একটা ভয়ঙ্কর চেহারা তার সামনে চলে আসে, যেটা ছিল হিউ। হিউকে দেখে বোঝা যাচ্ছিল সে এক সপ্তাহ ধরে পানিতে ডুবে মারা গিয়েছে, শরীরের এই অবস্থা হয়েছে। সে শুধু বলছিল আমি জালের মধ্যে আটকে আছি, আমাকে বাঁচান। অর্থাৎ এটা ছিল হিউয়ের শরীরের চামড়া। এরপরে দেখা যায় লি চলে যায় সেই নদীতে যেখানে জাল দেওয়া রয়েছে। সে সব জায়গায় চেক করে এবং পানিতে ডুব দিয়ে সে সত্যি সত্যি একটা জায়গায় জালে জড়িয়ে থাকা হিউয়ের লাশ খুঁজে পায়। জাল কেটে সে কোনো রকমই তাকে উপরে তোলে, কিন্তু এইদিকে দেখা যায় কোনোভাবেই ঘুমোতে পারছিল না নো। জানালাটা একটু পরপরই খুলে যাচ্ছিল, লাগানোর পরও খুলে যাচ্ছিল। এতে সে অনেকটা ভয় পেয়ে যায়, কাঁথা মুড়ে নিয়ে শুয়ে পড়ে নো। এমন সময় তার মনে হয় ঘরে কেউ যেন হেঁটে হেঁটে আসছে। তখনই সে তার পাশে তাকাতেই সে মাদা শয়তানকে দেখতে পায়, যেটা দেখে সে প্রচন্ড ভয় পায় আর চিৎকার করতে থাকে। যেটা শুনে তার নানি তৎক্ষণাৎ সেখানে চলে আসে আর তাকে সামলে নেয়। তবে নোং বেশ ভয় পেয়েছিল। এদিকে হিউয়ের লাশ দেখে তার মা অনেক কান্নাকাটি করতে থাকে। একটাই মাত্র ছেলে ছিল তার, তাকেও কেড়ে নিল সেই মাদা শয়তান। এই বিষয়টাতে লিয়েরও বেশ খারাপ লাগে। দেখা যায় লি তখন খাটের সেই বটগাছটিতে আরো একটা ফিতে বাঁধতে যায়। ফিতে বেঁধে চলে আসার সময় পেছনে চেয়ে দেখতে পাই সেই ফিতাটা আগুনে পুড়ে যাচ্ছিল আর নিচে রক্তের ফোঁটার মতো পড়ছিল। এমনটা কেন হচ্ছে? সে তাড়াতাড়ি করে সেই জায়গা থেকে চলে আসে। এদিকে আমরা দেখতে পারি সেখানকার হসপিটালে হিউয়ের লাশ নিয়ে যাওয়ার পর ডক্টর চ্যাংকের সাথে ভয়ানক সব ঘটনা ঘটে। যেমন হঠাৎ করে সেখানে থাকা লাইটগুলো ফ্লিপ করতে শুরু করে। এরপর সে যখন হসপিটালের বেডের মধ্যে যায় তখন সে দেখতে পায় সেখানে হিউয়ের লাশ নেই। সে এটাতে বেশ অবাক হয়ে যায়, লাশটা কোথায় গেল? কিন্তু আবার সে তাকিয়ে দেখতে পায় সেখানে ঠিকই লাশটা রয়েছে, তবে মাথাটা তো এদিকে ছিল না। লাশটা এমন উল্টোভাবে ঘুরে গেল কিভাবে? ঠিক তখনই সেই লাশটা একদমই উঠে বসে আর ডক্টর চ্যাং ভয় পেয়ে ঘুম থেকে উঠে যায়। মানে তিনি স্বপ্ন দেখছিলেন। সে বেডরুমের ভেতরে গিয়ে আবারও লাশটা চেক করে আর দেখে লাশটা ঠিকই আছে, কিন্তু তার মুখ থেকে পানি বের হচ্ছিল। সে আলমারি থেকে পানি মোছার জন্য কাপড় বের করতে গেলে দেখে সেখানে ভয়ঙ্কর ভাবে রয়েছে হিউয়ের লাশ। এতে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। সেখানে বসে সে আবারও দেখতে পায় অন্য একটা বেডেও হিউয়ের লাশ। সে তো কোনো কিছুই বুঝতে পারে না। হঠাৎ করে আবারও তাকিয়ে দেখে সবগুলো বেডই ফাঁকা, কোনো বেডে কোনো লাশ নেই। তবে রুমের কর্নারে চোখ গেলে দেখা যায় সেখানে বসে রয়েছে লাশটা, যেটা হঠাৎ করে একদম চোখের সামনে চলে আসে। তার চোখগুলো কালো হয়েছিল, দেখতে বেশ ভয়ানক লাগছিল। সে তা আবারও ঘুম থেকে জেগে ওঠে। তার মানে এটাও একটা স্বপ্ন ছিল।
সে বুঝতেই পারছিল না এত ভয়ানক স্বপ্ন সে কেন দেখছে। তখন আমরা দেখতে পাই সে চলে আসে লিয়ার কাছে তার সাথে দেখা করার জন্য। তাকে জিজ্ঞাসা করি, তুমি হিউয়ের লাশটা কিভাবে পেয়েছিলে? এটা কি তোমার স্বাভাবিক মৃত্যু মনে হয়? আমার তো মনে হয় না, অবশ্যই তাকে মাদা শয়তান মেরেছে। লি বলছিল, মাদা শয়তান কেন মারবে তাকে? হয়তো সে পানিতে পড়ে গিয়েছিল, নয়তো তাকে মারার তো কোনো কারণ দেখতে পাচ্ছে না। কিন্তু আমরা তো জানি সে মাদা শয়তানের পুতুলটা সেদিন রাতে হিউ দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলেছিল, আর সেই রাগেই মাদা শয়তান তাকে মেরে ফেলেছে। সেখানে চ্যাং লিকে একটা কথা বলে, সে বলে মাদার সবচেয়ে বড় শত্রু হচ্ছে ডুবুরিরা, মানে যারা কিনা মাদার শিকার করা মানুষ পানির নিচ থেকে তুলে আনে, জীবিত অথবা মৃত, তারা সবাই মাদার শত্রু। এজন্যই চ্যাং তাকে সাবধান হতে বলে। এটা শুনে তো লি চিন্তায় পড়ে যায়। সে দ্রুত বাড়ির দিকে রওনা দেয়। এদিকে আমরা দেখতে পারি নোং ঘুম থেকে ওঠার পর বাইরে গিয়ে দেখে নদীতে পুতুলটা পড়ে গিয়েছে। সে তখন পানির কাছে যায় সেটা তোলার জন্য, কিন্তু দেখা যায় সে পুতুলটা পানির নিচে তলিয়ে যায়। এদিকে বাড়িতে চলে এসেছে লি। সে দেখে তার মেয়ে ঘরে নেই। এদিকে নোংকে সে মাদা শয়তান টেনে পানির নিচে চলে যায়। লি শব্দ পেয়ে সেখানে এসে দেখে পানি নড়ছে। তার বুঝতে আর বাকি থাকে না এখানে কি হয়েছে। সে তো পাগলামি করতে শুরু করে, তার মাকে নিয়ে পানিতে সব জায়গায় খুঁজতে থাকে। সে খুবই অসহায় হয়ে পড়েছিল, কারণ তার স্বামী মারা যাওয়ার পর থেকে তার একমাত্র সম্বল ছিল এই সন্তান। তাকে হারানোর সত্যিটা সে মানতেই পারছিল না। সে খুঁজে যাচ্ছিল আর তার সব পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছিল তার মেয়ের সাথে কাটানো দিনগুলো। আমরা দেখতে পারি সে চলে যায় একটা কবিরাজের কাছে, যদিও সেগুলো সে বিশ্বাস করে না। তার হাতে কোনো রাস্তাও নেই। সব শোনার পর সেই কবিরাজ তখন তাকে বলে, সবার আগে আমাদের জানতে হবে মাদা নোংকে কোথায় নিয়ে গিয়েছে। অবশ্যই সে কোনো একটা জায়গায় নিয়ে যায়, আর সেটা যদি আমাদেরকে জানতে হয় তাহলে আত্মাধিক শক্তির মাধ্যমেই জানতে হবে, যার জন্য অবশ্যই মাদার শিকার হয়েছিল এমন কোনো দেহ লাগবে, কেননা আমরা এতে মাদা পর্যন্ত পৌঁছে যেতে পারবো। কিন্তু দেহ তো নেই। লি তখন সেখানে হিউয়ের চামড়া দেয় যেটা তার কাছে ছিল। কবিরাজ বলে এতেই হয়ে যাবে। কবিরাজ আরো বলে, আমি তোমাকে সেখানে পাঠাবো কিছু সময়ের জন্য, কিন্তু তোমার মনে হবে তুমি ডুবে যাচ্ছ, কিন্তু তখনই মনে করে নিবে তুমি আসলে এখানেই রয়েছ। আর নোংকে যখন তুমি পাবে তখন তার কাছে যাওয়ার চেষ্টা করবে না, যত দ্রুত সম্ভব চলে এসো, নাহলে সমস্যা হবে। এরপর আমরা দেখতে পারি কবিরাজ সেই চামড়াটি একটি পানির থালায় রেখে লিয়ের চোখে একটা কাগজ বেঁধে দেয় আর শুরু করে রিচুয়াল। তো রিচুয়ালের ফলে সাথে সাথে লি চলে যায় আত্মাধিকভাবে পানির নিচে। তার মনে হচ্ছিল সে যেন ডুবে যাচ্ছে, কিন্তু পরক্ষণে তার সব স্বাভাবিক লাগতে শুরু করে। মাদা শয়তান নোংকে যেভাবে যে জায়গায় দিয়ে নিয়ে গিয়েছে সেভাবেই তাকে কোনো একটা শক্তি সেখানে নিয়ে যায়, যেখানে গিয়ে সে দেখতে পায় নো একটা জায়গায় পড়ে রয়েছে। মায়ের মন সে তো আর ফিরে না। সে নোংকে আনতে চাইছিল, কিন্তু সেখানেই তখন তাকে অ্যাটাক করে দেয় সেই মাদা শয়তান। সে কবিরাজের কথা অমান্য করাতেই এমন হচ্ছিল। মাদা শয়তান তাকে অনেক মারছিল। তখন কবিরাজ বিপদ বুঝতে পেরে সে নিজেই থালার পানির ভেতরে হাত দিয়ে সেই চামড়াটাকে তুলে নেয় আর লিকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসে। কিন্তু এতে কবিরাজের হাতটা সম্পূর্ণ পুড়ে যায়। সে অজ্ঞান হয়ে যায়। লি তো খুবই খুশি। সে বলতে থাকে, আমি দেখেছি নোং বেঁচে আছে, আমি এখনই যাব তাকে আনতে। কিন্তু সেই জায়গাটা কোথায় সেটা সে বুঝতে পারছিল না, কারণ এখানে তো সব জায়গা দেখতে প্রায় একই রকম। আমরা দেখতে পাচ্ছিলাম লি সারাদিন অপেক্ষা করে কবিরাজের জ্ঞান ফিরতে। প্রায় যখন দিন ফুরিয়ে সন্ধ্যা হয়ে যায়, কবিরাজের জ্ঞান ফিরলে সে জায়গাটার নাম জানে আর সে বেরিয়ে পড়ে নোংকে খুঁজতে। অবশেষে সে নোংকে খুঁজে পায়। নোং একটা জায়গায় পড়েছিল। আর এদিকে আমরা দেখতে পাই কবিরাজের বাড়িতে এবার মাদা শয়তান এসেছে। সেখানে সে হানা দেয়। কবিরাজ যখন নদী থেকে পানি আনতে যায়, সে পেছনে তাকিয়ে দেখতে পায় সে শয়তান পেছনেই বসে রয়েছে, যেটা তখনই তাকে নিয়ে চলে যায় একদম পানির নিচে আর তাকে শেষ করে দেয়, কারণ সে লিকে সাহায্য করেছিল নোংকে খুঁজে পেতে। কিন্তু এদিকে নোং বাড়িতে এসে পড়লেও সে অনেকটা অসুস্থ ছিল। আমরা দেখতে পারি হসপিটালে সেই কবিরাজের লাশ পর্যবেক্ষণ করছিল ডক্টর চ্যাং। সেখানে লি উপস্থিত হয়। সে জানতে চায় কবিরাজ কেন মারা গেল। আমার মেয়েকে খুঁজে পেতে সাহায্য করেছে এর জন্য, এটা কি প্রতিশোধ ছিল? ডক্টর বলে জানি না, কিন্তু নোং এর জন্মদিন কবে? ডিসেম্বরের পূর্ণিমা দিবসে। ডক্টর তো চমকে যায় আর বলে মাদা শয়তানের জন্ম হয়েছিল সেই রাতে। তখন আমরা এই মাদা শয়তানের একটা উৎপত্তির ঘটনা শুনতে পাই। সেদিন ছিল ডিসেম্বরের পূর্ণিমার দিবস। একটা ছেলে একটা মেয়েকে ভালোবেসে বিয়ে পর্যন্ত নিয়ে যায়, কিন্তু সে বিয়ে করে না, তাকে ধোঁকা দেয়। যার কষ্ট মেয়েটা না মানতে পেরে তার পছন্দের পুতুলটা নিয়ে সেই ব্রিজ থেকে লাফ দেয়।
আর সেখানেই মারা যায়। সে অনেক কষ্টে মারা গিয়েছিল, যার কারণে তার আত্মা এই পানিতেই ঘুরে বেড়ায়। আর নোংের জন্মদিন যেহেতু একই দিনই, তার মানে নোংকে এত সহজে ছাড়বে না মাদা। এটা শুনে তো দৌড়ে লি নোংের কাছে চলে যায়, কিন্তু হঠাৎ করে সেদিন সে ঘুমিয়ে পড়ে। দেখা যায় পুরোপুরি সেই শয়তানের দ্বারা পজেস হয়ে যায়। উঠে সরাসরি বাইরে চলে যায় সে পানির ঘাটে পানিতে ঝাঁপ দেওয়ার জন্য, কিন্তু ঝাঁপ দেওয়ার আগেই তার নানি আর মা এসে তাকে কোনো রকমে ধরে আটকে ফেলে। কিন্তু এখনো সেই শয়তানটা তার ভেতর থেকে যায় না। সকাল হলে লি হসপিটালে এসে ডক্টরের কাছে নোংকে নিয়ে যায় আর বলে, দেখুন তো তার কি হয়েছে, কেন সে এমন করছে। ডক্টর তখন পিতলের কয়েনের কৌটাটা নিয়ে আসে আর ঝাঁকাতে থাকে। এতে দেখা যায় ভেতরে থাকা শয়তানটা অনেক কষ্ট পাচ্ছিল। এরপর চ্যাং সেখানে একটা কয়েন নোংের মুখের ভেতরে ঢুকিয়ে দেয় আর ভেতর থেকে সেই শয়তানটা বের হয়ে যায়, টিকতে পারে না। তো এইসব হয়ে যাওয়ার পর লির সন্দেহ হয় যে এই ডক্টর এত কিছু কিভাবে জানে, এই কয়েন দিয়ে সবকিছু ঠিক হয়ে যায় বা মাদার বিষয়ে সে এত কিভাবে জানে। লি যখন এসব জানতে চায় চ্যাংয়ের কাছে, চ্যাং তখন বলতে থাকে, সে বলে, আমিও ছিলাম তোমার মতো ডুবুরি, এই পেশাতেই কাজ করতাম, কিন্তু মাতা শয়তানের কারণে আমার পুরো পরিবার শেষ হয়ে গিয়েছে। আমি কাউকে বাঁচাতে পারিনি, তার জন্য আমি এই পেশা ছেড়ে দিয়েছি। তবে এখন আমাদের সাবধানে থাকতে হবে, নোংকে যেন সেই শয়তান কোনো কিছু করতে না পারে। তো যাই হোক, সন্ধ্যার সময় আমরা দেখি হসপিটালের পাশে নদীতে বসে ভয়ঙ্কর ভাবে সেই পুতুল নিয়ে শয়তানটা ঘুম পাড়ানি গান গাইছে। বাহিরে নোংের কাপড়টা পরিষ্কার করতে এসেছিল লি, সেখানে সে শব্দ পাচ্ছিল কিন্তু কাউকেই দেখতে পায় না। তখনই সেখানে লাইটগুলো ফ্লিক করতে শুরু করে। সে পানির দিকে তাকাতেই দেখে ভেতর থেকে ভেসে উঠেছে সেই পুতুলটা। লি যখন সেটা ধরে তখনই সে সম্পূর্ণ সে শয়তানের বশে চলে যায়, অর্থাৎ পজেস হয়ে যায়। এরপর দেখা যায় সে পজেস অবস্থায় হসপিটালে চলে যায় আর নোংের চুল ধরে তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ডক্টর তো তাকে অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে পারছিল না। নোংকে বারবার লি সেখান থেকে নিয়ে যেতে চাইছিল। ডক্টর তাকে পেছন থেকে টেনে ধরে, কিন্তু কোনোভাবেই সে লিয়ের সঙ্গে পেরে ওঠে না। সেই শয়তান তার শক্তি দিয়ে চ্যাংকে অজ্ঞান করে ফেলে। তখন দেখা যায় সেখানে নোং একটা পিতলের কয়েন পেয়ে তার কাছেই রেখে দেয়। সে কোনো রকমে বাইরে বের হয়, তার নানিও সেখানে চলে আসে। তখন তাকে তার নানি প্রোটেক্ট করার চেষ্টা করে, কিন্তু তার নানিকেও লিয়ার ভেতরে থাকা শয়তান মেরে অজ্ঞান করে ফেলে আর নোংকে নিয়ে চলে যায় সেই ব্রিজের কাছে যেখানে তার জন্ম হয়েছিল। এদিকে আজকে পূর্ণিমার চাঁদও উঠে গিয়েছে। সে হাসতে থাকে উপরের দিকে তাকিয়ে আর বলে, এই দিনটারই তো আমি অপেক্ষা করছিলাম। তখনই দেখা যায় সুযোগ পেয়ে নৌ সে কয়েনটা তার মায়ের মুখের ভেতরে ঢুকিয়ে দেয়। এতে করে সে শয়তানটা আর সেখানে থাকতে পারে না, লিয়ার ভেতর থেকে বের হয়ে যায়। লির জ্ঞান ফেরে, কিন্তু দেখা যায় এবার সরাসরি পানি থেকে উঠে আসে মাদা শয়তান। তো সে যেন নোংের ভেতরে প্রবেশ করতে না পারে, সেজন্য লি তার মুখ থেকে কয়েনটা বের করে নোংের মুখের ভেতরে ঢুকিয়ে দেয় আর একটা তীক্ষ্ণ ডাল নিয়ে সেই শয়তানটাকে ধরে একদমই পানিতে ঝাঁপ দেয় আর পানির ভেতরে চলতে থাকে তাদের লড়াই। উপরে বসে নোং কান্না করতে থাকে। তো কিছুক্ষণ পরে দেখা যায় সেখান থেকে উঠে আসছে লি, তার মানে সেই শয়তানকে হারাতে পেরেছে। সে তার মেয়েকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। দূর থেকে তাদেরকে দেখছিল নোংের নানি আর ডক্টর চ্যাং। আমরা যখন বুঝতে পারি ঘটনাটার এমন হ্যাপি এন্ডিং হবে, ঠিক সেখানেই ঘটনাতে আসে আসল টুইস্ট। দেখা যায় সেখানে তো নোং ছিল না, লি সেখানে খালি কিছু একটা ধরে আছে। আসলে নোং তো অনেক আগেই মারা গিয়েছে। লি যখন সেই কবিরাজের কাছে গিয়ে জানতে পেরেছিল নোং কোথায় পড়ে আছে, আসলে সেখান থেকে নোংকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। আর তারপর থেকেই লি তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। সে নিজে নিজেই হ্যালুসিনেশন করে। তাকে বোঝানোর অনেক চেষ্টা করা হয় যে নোং মারা গিয়েছে, সে আর বেঁচে নাই, কিন্তু লি সেটা মানতে পারে না। তো ঘটনার শেষে আমরা দেখতে পাই রাতের বেলা যে সে জঙ্গলের পথ দিয়েই যাচ্ছিল আর বলছিল, মা তো বলে রাতে এখান দিয়ে না যেতে, মাদা শয়তান ধরবে, কিন্তু কই আমাকে তো কেউ ধরলো না। এসব বলে সে দুষ্টমি করছিল। সে তখন দুই পায়ের ফাঁকা দিয়ে পেছন দিকে দেখার চেষ্টা করলে সে দেখতে পায় তার পেছনে দুইটা পা। তো ভালোভাবে তাকালে দেখে সেখানে সে ভয়ঙ্কর মাদা শয়তান দাঁড়িয়ে আছে। সে কোনো রকমে সেখান থেকে দৌড়ে পালায়। আর এখানেই আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তো আপনাদের কাছে এই প্রতিশোধের গল্পটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।